এটিএন নিউজ দেখছেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারা জানেন গেল ৩ মে বিশ্বব্যাপী পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছর দিবসটি পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল গ্রহের জন্য গণমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা। দর্শক, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এবং সেই সাথে বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা এবং আসলে বাংলাদেশের গণমাধ্যম কতটুকু স্বাধীন, এই বিষয়ে আসলে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব ওমর ফারুক, সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আচ্ছা, মে মাসের ৩ তারিখ প্রতি বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়। এই দিবসটি আসলে কিভাবে এসেছে বা কিভাবে শুরু হলো? দেখুন, দিবসটির মূল সোর্স হচ্ছে 1948 সালে জাতিসংঘ যে ঘোষণাপত্র গ্রহণ করে তার আর্টিকেল 19, এই আর্টিকেল 19-এ একটা আছে সার্বজনীন মত প্রকাশের স্বাধীনতার কথাটা ওখানে আছে। তো সেটা 48 সনে আছে, কিন্তু পরবর্তীতে এই যে বিশ্বব্যাপী গণমাধ্যমের বিকাশ ঘটে, কিন্তু মানুষ ঠিকমতো কাজ করতে পারতেছিল না। বিভিন্ন জায়গায় সাংবাদিকরা নানা হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে আফ্রিকাতে ব্যাপকভাবে সাংবাদিকদের উপরে হামলা, মামলা ইত্যাদি হওয়া শুরু হয়েছিল। তখন আফ্রিকার সাংবাদিকরা তারা একটা কনফারেন্স করে, সেই আফ্রিকার উইন্ডোকে এটা করে 1991 সালে। 91 সালে তারা আফ্রিকাতে একটা ডিক্লারেশন নেয় যাতে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে, তারা এই সব হামলা মামলা এগুলি যাতে মোকাবেলা করতে পারে। সেখানটা এই ডিক্লারেশনটাকে ধরে ইউনেস্কো, আবার জাতিসংঘের একটা প্রতিষ্ঠান ইউনেস্কো, এটাকে যাতে একটা আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করা যায়, তারা তখন এই জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে তারা এই প্রস্তাবটা উত্থাপন করে। তারপরে 1993 সালে জাতিসংঘ জেনারেল অ্যাসেম্বলি থেকে এটা হয় যে 3 মে প্রতি বছর যে একটা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে এটা পালিত হবে। এটার মূল লক্ষ্য হচ্ছে যে মানুষকে সচেতন করে তোলা, মানুষ এবং সরকারকে যাতে বলা যে আপনার দায়িত্ব হচ্ছে যে যারা সাংবাদিকতা করবে তাদেরকে আপনি সহযোগিতা দিবেন, এবং যারা হামলার শিকার হবে তাদের পাশে দাঁড়ানো, এবং যারা এইসব হামলায় যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করা। আর যে সার্বজনীন ঘোষণাপত্রের যে নীতিমালাগুলি দেওয়া হয়েছিল, সেই নীতিমালাগুলি প্রতি বছর যাতে আমরা স্মরণ করতে পারি এবং এটাকে একটা উৎসব হিসেবে পালন করে মানুষকে, আমরা সাংবাদিকদেরকে বা গণমাধ্যম কর্মী যারা আছে তাদেরকে আমরা অনুপ্রাণিত করতে পারি। এই উদ্দেশ্যেই এই যে এই সার্বজনীন এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, এবং সেভাবে এটা পালিত হয়ে আসছে। আচ্ছা, আপনি কিছু নীতিমালার কথা বলছিলেন, আর এই দিবসটি আসলে উদযাপন করা হচ্ছে প্রতি বছর। এর প্রভাব কি আসলে বাস্তবিক অর্থে কি পড়ছে কিনা? বিশ্বব্যাপী গণমাধ্যম কি সত্যি স্বাধীন? এটা একটা আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ, কোনো দেশে আপনি দেখবেন যে এটার একটা ইন্ডেক্স প্রকাশিত হয় যে কোন দেশে কতটুকু আছে। কোনো দেশে আছে যে এটা একদম মুক্ত স্বাধীন গণমাধ্যম মুক্ত, যা তার ইচ্ছা মতো, এবং সেখানে পাশাপাশি তাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটিও আছে, তাদের দায়িত্বও আছে। সেই দায়িত্ব অনুযায়ী যে দায়িত্বের সাথে সাংবাদিকতা করবে তার উপরে কেউ সেই সব দেশে হামলা করে না। কিন্তু যেসব দেশে ধরেন অনুন্নত দেশগুলো, উন্নত দেশও অনেক জায়গায় তো মুক্তভাবে আসলে স্বাধীন সাংবাদিকতা করতে দেওয়া হচ্ছে না, সেই ডিক্লারেশন অনুযায়ী হচ্ছে না। আপনি বিশ্বের উন্নত দেশগুলিতেও দেখেন, যেমন ধর্মের অনুভূতিতে আঘাত হচ্ছে, তারপরে এই যে ইসরায়েলের যে ঘটনাগুলি ঘটছে, এর সবগুলো কি হচ্ছে ইসরায়েলে করতে গিয়ে, যুদ্ধ কভার করতে গিয়ে প্রায় 150-র মতো সাংবাদিক ইতিমধ্যেই তারা নিহত হয়েছেন। তো এগুলি কেন? এগুলি তো হওয়ার কথা ছিল না। তাহলে কোথায় সেই মুক্ত গণমাধ্যমের যে ঘোষণাপত্র বা সেই যে নীতিমালা, সেই নীতিমালার কোনো বাস্তবায়ন আমরা দেখছি না, কোথাও তেমন একটা বাস্তবায়ন দেখছি না। তবে পৃথিবীর কোনো দেশে যে নাই তা না, কোনো দেশে আছে। এই পরিস্থিতি এখন চলে আসছে। তারপরও
যে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যে যাতে যতটা কমায় আনানো যায়, যতটা কন্ট্রোল করা যায়, যতটা নিয়ন্ত্রণ করা যায়, যতটা মানুষকে সাহায্য সহযোগিতা করা যায়, মানুষকে বাঁচানো যায় বা মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করা যায়, সেই জন্যে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে আমরা প্রতি বছরই পালন করে আসছি। জি, দায়িত্ব নেওয়ার পর নতুন মন্ত্রী আসলে তথ্য প্রতিমন্ত্রী বারবারই বলছেন অপসাংবাদিকতা বন্ধের বিষয়টি উনি বারবার বলেছেন। এই অপসাংবাদিকতাটা আসলে কি এবং এটা বন্ধের উপায়টা কি মনে হয়? দেখুন, অপসাংবাদিকতা কিন্তু বিষয়টা নতুন না, এটা অনেক আগে থেকে আছে। তো যখন সাংবাদিকতার ক্ষেত্রটা ছিল কম, তখন অপসাংবাদিকতাও ছিল কম। এখন সাংবাদিকতার ক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। যে এক সময় এই দেশে একটা মাত্র টেলিভিশন ছিল, বিটিভি বাংলাদেশে। এখন টেলিভিশন হয়েছে প্রায় 40-50টা টেলিভিশন হয়েছে। পত্রিকা ছিল 2-3টা কি 4টা, এখন শত শত পত্রিকা। পত্রিকার কতটা যে আছে, প্রতিদিন যে কে কোনান থেকে ডিক্লারেশন নিচ্ছে, কে কোন ডিসির কাছে ডিসি সাহেবরা ডিক্লারেশন দেয়, তা কে আর কাকে দেওয়া উচিত, তাকে দিচ্ছে কিনা। পত্রিকার ডিক্লারেশন যাকে দিচ্ছে তার তো অনেকগুলি যোগ্যতা কথা লেখা আছে, নীতিমালায় লেখা আছে। 73 সালের যে প্রিন্টিং অ্যান্ড প্রেস পাবলিকেশন অ্যাক্ট যেটা আছে, সেই অ্যাক্ট অনুযায়ী যারে দেওয়ার কথা, ডিক্লারেশন দেওয়ার কথা, এখন সেগুলি মানা হচ্ছে না, বিভিন্ন জায়গায় মানা হচ্ছে না। যার কারণে একজন মেট্রিক পাস করে না এমন একটা লোকও একটা পত্রিকার ডিক্লারেশন পেয়ে যাচ্ছেন। সে তো সাংবাদিকতার নীতিমালা সম্পর্কে তার কোনো জ্ঞান থাকার কথা না, কিন্তু সেও পেয়ে যাচ্ছে এবং সে তার যা ইচ্ছে তাই করতেছেন। এখন অপসাংবাদিকতা হবে না কেন, সে তো কার্ড বিক্রি করতেছে, বিভিন্ন জায়গায় কার্ড বিক্রি করতেছে। আগে আমরা যখন সাংবাদিকতায় আসছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ, তখন পুরো বাংলাদেশে একটি মাত্র সাংবাদিকতার শিক্ষার ক্ষেত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখন তো অবারিত অনেক জায়গায় সাংবাদিকতা পড়ানো হয়, কিন্তু তো আমরা এসে দেখছি একটা জেলায় একজন মাত্র সাংবাদিককে প্রতিনিধি হিসাবে নিয়োগ দেওয়া হতো। তার পক্ষে, এবং তারা কারা হয়তো কলেজের টিচার বা একজন অ্যাডভোকেট এমন দেখে যারা শিক্ষিত লোক, তাদেরকে দেওয়া হতো। এখন একটা জেলাতে 100, 150, 200 করেসপন্ডেন্ট, এমনকি জেলার বাইরে উপজেলাতে আছে, উপজেলার বাইরে যে ইউনিয়ন পরিষদ লেভেলও করেসপন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে, এবং তারা কেউই কিন্তু বেতন ভাতা পাচ্ছে না। যে বেতন ভাতা ছাড়া সাংবাদিকতা করবে, তার পক্ষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। ওই বিনা বেতনে যারা চাকরি করে, বিনা বেতনে যারা বুম নিয়ে কাজ করে, বিনা বেতনে যে কার্ড নিয়ে কাজ করে, তার পক্ষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা সম্ভব না। কারণ সে খাবে কি করে, তার তো পেট আছে, তার সংসার আছে, যাই আছে, সে বাধ্য হয়েই অপসাংবাদিকতার দিকে লিপ্ত হয়। এটা হচ্ছে মূল কারণ অপসাংবাদিকতার। এখন এটা রক্ষা করারও ব্যবস্থা আছে, ফিরিয়ে আনারও ব্যবস্থা আছে। ফিরিয়ে আনার ব্যবস্থার ক্ষেত্রে যে মাননীয় মন্ত্রী বলতেছেন, কিন্তু মাননীয় মন্ত্রীকে কিন্তু তার দপ্তর থেকে, তার অবস্থান থেকে এইটার উদ্যোগ নিতে হবে। জি, অপসাংবাদিকতার কথা বলছিলাম আমরা, সেই সাথে আরেকটি বিষয় আপনাকে একটু আমি জানতে চাই যে নিয়ন্ত্রণহীন সামাজিক যোগাযোগ মাধ্যম, আসলে এখন অনেকেই সাংবাদিক হয়ে উঠছেন। আমরা দেখতে পাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করছে, যেটা হচ্ছে অবশ্যই নেগেটিভ ক্ষেত্রে। এই বিষয়ে আমরা আসলে আরো কথা বলবো, তার আগে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। দর্শক, গত 3 মে পালন করা হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এবং মুক্ত সাংবাদিকতা, এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলার চেষ্টা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব ওমর ফারুক, সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা অপসাংবাদিকতা রোধে কথা বলছিলাম এবং একটি প্রশ্ন করছিলাম আপনার কাছে যে নিয়ন্ত্রণহীন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কি এখন যে মূল সাংবাদিকতা, সেটা কি হুমকির পথে কিনা? দেখুন, হুমকির পথে এটা আমি স্বীকার করব না, কিন্তু
এটা যে নিয়ন্ত্রণ সামাজিক যোগাযোগ মাধ্যম, এটাতে যেসব তথ্য দেওয়া হয় সেগুলি তথ্য যাচাই বাছাই করে দেওয়া হয় না। সুতরাং এটা সাংবাদিকতার পর্যায়ে পড়ে না। ওটাকে ধরেন মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান তথ্য দেওয়া হয়। আরেকটা বিষয় আছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যম তো নিয়ন্ত্রণ করার বিটিআরসি যার নিয়ন্ত্রণ ক্ষমতা, তারা কিন্তু এটা ঠিকমতো করতে পারতেছে না। যে সঠিক তথ্য মন্ত্রী যেটা বলেন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই যে অপতথ্য, মানে খারাপ তথ্য যেগুলির কথা উনি বলে থাকেন, কিন্তু এগুলো রোধ করার একটা ব্যবস্থা থাকতে হবে। সেটা বিটিআরসি করে। ধরেন আমার দেশে যদি কেউ ফেসবুকে একটা খারাপ কিছু কথা লেখে, তাকে ধরতে পারে, কিন্তু কানাডা, নিউ ইয়র্ক, বিভিন্ন জায়গা থেকে, লন্ডন থেকে যেসব অপতথ্য, খারাপ তথ্য যেগুলি পাঠানো হচ্ছে বা এখানে দেওয়া হচ্ছে, এগুলি তো তার নিয়ম হচ্ছে না। যার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন সময়। এখন সরকারকে আগে ওই ওই অন্য অন্য আপনি চীনে যাবেন, চীনে যায় কিন্তু এইসব কোনো কিছু পাবেন না। চীনে কিন্তু ঢুকতে পারে না এইসব, যেসব মাধ্যম দিয়ে, ফেসবুক দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু ওখানে ঢুকতে পারে না। আমাদের দেশে ইজিলি ঢুকে যাচ্ছে। আমাদের দেশে এইটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য ছড়ানো হচ্ছে, এটা বন্ধ হবে। এটার কারণে সাংবাদিকতা, যারা সাংবাদিকতাকে বিশ্বাস করে, সাংবাদিকতার উপরে যাদের আস্থা আছে, তারা বিভ্রান্ত হবে না। তারা জানে যে এটা সাংবাদিকতা না, এখানে ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে, এবং তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়। এর মধ্যে কেউ কেউ যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অনেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়, কতগুলি আইনও আছে, সেই আইনগুলি প্রয়োগ করা হয়। তারপরও আমি মনে করি যে যথেষ্ট না। জি, অপসাংবাদিকতা রোধে আসলে সাংবাদিক যে সংগঠনগুলো রয়েছে বাংলাদেশে, তারা কি ভূমিকা পালন করছে? তাদের ভূমিকা দুই ধরনের আছে। তারা একটা যেটা করে, যে যারা মূল ধারার সাংবাদিক না বা অপসাংবাদিকতা যারা করে, তাদেরকে সাংবাদিক সংগঠনগুলির সদস্য করা হয় না। বা যদি কেউ ধরা হয়, আইডেন্টিফাই হয় যে এমুক সাংবাদিক এই অপসাংবাদিকতা করতেছেন বা ভুল সাংবাদিকতা করতেছেন, বস্তুনিষ্ঠ না এই ধরনের সাংবাদিকতা করতেছেন, তাদেরকে আমরা সংগঠন থেকে বহিষ্কার করি। এবং তার ব্যাপারে যদি সরকার কোনো ব্যবস্থা নেয় বা আইন প্রয়োগ করে, এই সমস্ত কোনো ব্যবস্থা নেয়, আমরা তার পক্ষে দাঁড়াই না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে সে আসলে কিভাবে সাংবাদিকতা হলো সেটা আমরা খুঁজে দেখি, আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি। আপনি দেখেন যে সব পেশারেই কিন্তু একটা সার্টিফিকেট আছে। আপনি উকিল হইতে গেলে আপনি বার কাউন্সিল মোকাবেলা করে আসতে হয়। তা আপনি ডাক্তার হইতে গেলে মেডিকেল কাউন্সিল আপনাকে মোকাবেলা করতে হয়। আপনি শুধু এমবিবিএস পাস করলে আপনি ডাক্তার করতে পারবেন না। আপনি ল পাস করলে আপনি ওকালতি করতে পারবেন না। কিন্তু সাংবাদিকতার কিন্তু এরকম কোনো গেট নেই যে গেটটা পার হয়ে তাকে সাংবাদিকতা করতে আসতে হবে। এই জন্য যে আপনি শিক্ষকতা, আপনি একজন শিক্ষক হতে গেলে আপনি ইচ্ছা করলে আপনি শিক্ষকতা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনার শিক্ষকতারও একটা নিবন্ধন সার্টিফিকেট আছে। তাই এই যে সব পেশারই একটা গেট আছে, এই গেটটা পার হয়ে তারপর আসতে, তা আমাদের কোনো গেট নেই। এই জন্য সরকারের উচিত আমাদের জন্য একটা গেট তৈরি করা, যে এই গেটটা পার হয়ে তারপরে সে নিজেকে যোগ্য সাংবাদিক হিসাবে তাকে যোগ্য প্রমাণ করবে। তখন সে যে কোনো প্রতিষ্ঠানে, সরকারি হোক বেসরকারি হোক, যেই প্রতিষ্ঠানে সে চাকরি নিতে যাবে, তাই ওই প্রতিষ্ঠানকে বলে দেওয়া হবে, সরকারের নির্দেশ থাকবে যে আগে তার যে সে গেট পার হয়ে আসছে, সাংবাদিক হিসাবে সে যোগ্যতা অর্জন করে আসছে, তার সেই সার্টিফিকেটটা আছে কিনা। সেই সার্টিফিকেটটা যদি সে দেয়, তাহলে তাকে নিয়োগ করতে পারেন, এবং তার যোগ্যতা প্রমাণ যদি হয়, তাহলে আপনি তাকে। একটু জানতে চাই যে বাংলাদেশে যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, সাংবাদিকদের উন্নয়নে তারা কি এখন কি কাজ করছে বা কি ভূমিকা? সাংবাদিকদের উন্নয়নে সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়া আছে। ধরেন এখন টেলিভিশনে কিন্তু বেসিক্যালি টেলিভিশনের কোনো নিয়মকানুন নাই, বেতন কাঠামোর কোনো নাই, সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো নাই। আমরা এখন লড়াই করতেছি যে টেলিভিশনের জন্য একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো দিতে হবে। এটা হলো আমাদের টেলিভিশনের লড়াই। প্রিন্ট মিডিয়ার জন্য আমরা 10ম ওয়াইজ বোর্ড নিয়ে আমরা লড়াই করতেছি। 10ম ওয়াইজ বোর্ড আসলে এখন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বাজারের যে ঊর্ধ্বগতি, সমস্ত কিছুর, আপনার একটা ওষুধের যে অসম্ভব দাম বৃদ্ধি পেয়েছে। একজন সাংবাদিক তো পরিশ্রমের কারণে
ম্যাক্সিমাম সাংবাদিক অসুস্থ থাকে। তাদের যে চলাফেরা, তাদের জীবনযাত্রা নির্বাহ করা সব কিছু মিলে একটা কঠিন পরিস্থিতি হয়ে গেছে। এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমার অন্যান্য সব পেশায় কিন্তু বেতন বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি নতুন পরিস্থিতি, একমাত্র সাংবাদিকদের কোনো বেতন ভাতা বৃদ্ধি পায়নি। সাংবাদিকদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি। আমরা সরকারের কাছে আজকেও আমরা তথ্য মন্ত্রণালয়ে কথা বলবো যে আমাদের দ্রুত দশম ভোট দিবেন। সেই দশম ভোটে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সব যাতে সম্পৃক্ত থাকে এবং সবাই যাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে এবং ন্যায্য পাওনা পাবে। ন্যায্য পাওনা পায় তারা সুষ্ঠুভাবে জীবনযাপন করবে, এটাই হলো আমাদের চেষ্টা। জি, আর একটু আমরা শেষের দিকে চলে এসেছি। আর একটা বিষয় একটু বলতে চাই যে বিশ্লেষকরা বলছেন যে রাজনৈতিক পরিস্থিতি এবং সেই সাথে অন্যদিকে হচ্ছে গণমাধ্যমের মালিকানা যখন কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে চলে যায় তখন আসলে মুক্ত গণমাধ্যম বিষয়টা হুমকির মুখে পড়ে যায়। এই বিষয়ে কি বলবেন? এটা একটা সত্যি কথা যে যখন একসময় আমরা লড়াই করতাম যে সরকার কেন্দ্রীয়ভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করত, তখন আমরা আমাদের গণমাধ্যমের স্বাধীনতা নাই, প্রেস ফ্রিডম নাই, এ নিয়ে আমরা লড়াই করতাম। কিন্তু সরকার এখন আর করে না। সরকার এখন এটা ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে, বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। আর এখানটা চলে গেছে সব মালিকদের হাতে। এখন মালিকের প্রত্যেকের একটা নিজস্ব পলিসি আছে, তার ব্যবসায়িক পলিসি আছে, তার রাজনৈতিক পলিসি আছে। তারা এইগুলো তারা নিজেরা নিয়ন্ত্রণ করে। এখন আর কেন্দ্রীয়ভাবে কোনোখান থেকে আসে না। তারা এটা করতে যায় দেখা গেল যে তার ব্যবসার হয়তো যদি কোনো ক্ষতি হয় এমন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। তার বন্ধুর ব্যবসার যদি কোনো ক্ষতি হয়, তার সাথে আরেক ব্যবসায়ীর যে সম্পর্ক আছে সেই ব্যবসার যদি ওই ব্যবসায়ীর যদি কোনো ক্ষতি হয়, এই নিউজটা করলে তার করতে দেওয়া হয় না। তার আত্মীয় আছে একজন সরকারি কর্মকর্তা, সেই কর্মকর্তার ক্ষতি হবে, কর্মকর্তা দুর্নীতিবাজ হিসাবে তার নাম ইয়াতে চলে আসবে, তখন সে ওই দুর্নীতিবাজ কর্মকর্তা তার ওই আত্মীয় গণমাধ্যম মালিককে সে ফোন করে তাকে বলে যে না এটা করা যাবে না। করলেও যদি করেই ফেলে তখন ওই আমার গণমাধ্যম কর্মীর চাকরি থাকে না, তার সার্ভিস বেনিফিট দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় না। এটা একটা বড় ধরনের হুমকি। কিন্তু সরকার কেন্দ্রীয়ভাবে কোনো নিয়ন্ত্রণ এখন করে না। আমরা অন্তত পাই না কোনো জায়গা থেকে আমরা কোনো টেলিফোন পাই না। এইসব কারণে আসলে বাংলাদেশের মুক্ত গণমাধ্যম বিষয়টা আসলে মুক্ত গণমাধ্যমে প্রভাব ফেলছে। হ্যাঁ, চলে এখন আমরা এই জন্য বলি, আমাদের ক্ষেত্রে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনারা গণমাধ্যম কি মুক্ত কিনা, আমরা বলি যে মুক্ত আবার মুক্ত না। হ্যাঁ, আমরা এটা ডাইরেক্ট উত্তর দিতে পারি না, কারণ যেহেতু সরকার নিয়ন্ত্রণ করে না তাহলে আমরা মুক্ত। আবার যেহেতু আমরা মালিকের আন্ডারে চাকরি করি, কারণ মালিক যেটা বলবে আমার সেটাই করতে হয়, এই কারণে আমি মুক্ত না। অর্থাৎ আমি সাংবাদিক হিসাবে আমার ঘরে মুক্ত না। আবার বাইরে অনেক জায়গায় আছে আমার সাংবাদিকরা, বিশেষ করে জেলা লেভেলে গ্রামীণ এলাকায় প্রভাবশালীদের ভয়ে সাংবাদিক তো দেখা গেল একটা খাল দখল করেছে, সরকারি খাল দখল করেছে। মানে এটার সম্পর্কে একটা নিউজ লিখবে, কিন্তু এটা দখল করেছে কে? একজন এলাকার প্রভাবশালী নেতা বা প্রভাবশালী ব্যক্তি। তো ওর ভয়ে তো ওই করতে পারে না, কারণ তো ওই এলাকায় থাকতে হবে। এই ক্ষেত্রে নিউজটা করতে পারে না। এই ক্ষেত্রে যদি মালিক যদি তাকে দিত নির্ভয়ে বা তাকে যদি আশ্বাস দিত, স্বাধীনতা দিত, আশ্বাস দিত যে না তুমি এই নিউজটা করো, আমি তোমার পাশে দাঁড়াবো। কোনো মালিক যখন একজন সাংবাদিক আক্রমণের শিকার হয়, মালিকরা তার পাশে দাঁড়ায় না। বাংলাদেশে কোনো মালিক কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠান বা সাংবাদিক আমাদের এই জায়গায় দাঁড়াইতে হয়, আমাদের প্রতিবাদ করতে হয়। আমি এই 3 দিন আগেও দক্ষিণাঞ্চলে এরকম অনেক সাংবাদিকের উপরে হামলা হয়েছে। আমার তারা বলেছে, আমি তোমাদের মালিক কাকে বলো, আগে যার জন্য কাজ করছো, যার জন্য তুমি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করছো, তার আক্রোশের কবলে পড়েছো, তাকে আগে বলো, তোমার পক্ষে দাঁড়াইতে। কিন্তু তারা কেউ দাঁড়ায় না। এটা হচ্ছে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের অনেক ধন্যবাদ। দর্শক, গেল 3 মে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এবং মুক্ত সাংবাদিকতা। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করেছি। আবারও কাল অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।